হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব খুশি, কারণ তোমাদের ভালোবাসা এবং সমর্থন আমি কখনো ভুলব না। তাই তোমাদের বিনোদনের জন্য আমি আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি। আশা করি তোমরা হেডফোন হাতে দাঁড়িয়ে তোমাদের হাতের কাজ করবে। যদি তোমরা আমার গল্প শুনতে ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসল গল্পে চলে যাও। অফিস থেকে বাড়ি ফিরে আমি ক্লান্ত ছিলাম এবং রিমাকে সুন্দর গোলাপি পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাকে দেখে আমার সমস্ত ক্লান্তি চলে গেল। কিন্তু যখনই সে আমাকে বলতো যে সে তার বাবার বাড়ি যেতে প্রস্তুত, তখনই আমার মেজাজ খারাপ হয়ে যেত। দেখো রিমা, তুমি আগামীকাল যাও। আজ আমি খুব ক্লান্ত। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাতে থাকেনি। অজয়, আমি আমার মাকে অনেক মিস করি। প্লিজ আমার সাথে এসো। তার কথা শুনে আমি হ্যাঁ বলেছিলাম। আমাদের বিয়ের মাত্র 1 মাস হয়েছে এবং প্রায় প্রতি সপ্তাহেই সে তার বাবার বাড়িতে যেত, কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না। কিন্তু আমার কি করা উচিত? রিমার কারণে তার যে কোনো কথা উপেক্ষা করা আমার পক্ষে কঠিন ছিল, যাকে আমি খুব ভালোবাসতাম। আমি নিজেকে বাধ্য করে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার পর আমি তাকে তার বাবার বাড়িতে নিয়ে যাই। সে বলল রাতে তাকে নিয়ে যেতে আমার খুব ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। আজ আমার শরীর ভালো ছিল না, কিন্তু রিমাকে কিছু বলিনি। আমি আমাদের বাড়ির গেটের সামনে আমার গাড়ি দাঁড় করিয়েছিলাম। যখন আমি আমার প্রতিবেশীর বাড়ির ছাদের দিকে তাকালাম, তখন হঠাৎ অবাক হয়ে গেলাম। ছাদে একটা পোশাক ছিল, আর সেটা ছিল সেই একই পোশাক যা আমি রিমাকে পরে শুয়ে থাকতে দেখেছি। একই রং এবং ছাপা। আমি অনেকক্ষণ ধরে পোশাকটি দেখে কাটিয়েছি। দুটি পোশাকের মধ্যে কি অদ্ভুত মিল। মনে মনে ভাবলাম হয়তো রিমা আর প্রতিবেশীর দিদিমা একসাথে কেনাকাটা করে একই পোশাক কিনেছে। আমি এসব ভাবছিলাম, ঠিক তখনই দারোয়ান এসে গেট খুলে দিল। আমি গাড়ি নিয়ে ভেতরে চলে গেলাম। আমি গৃহকর্মীকে বললাম আজ আমাকে বিরক্ত না করতে। আমি একটু বিশ্রাম নিতে চাই। সেদিন আমি এটা নিয়ে খুব একটা ভাবিনি। অনেক সময় এরকম অদ্ভুত মিল দেখা যায়। আমি রাতে রিমাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি তাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তাকে বলতে ভুলে গিয়েছিলাম যে পাশের বাড়ির মহিলারও একই পোশাক আছে। কিন্তু আমি ভাবিনি যে 2 দিন পর এমন কিছু ঘটবে এবং কারণ না জেনে আমি বিরক্ত হব। 2 দিন পর রিমা আমাকে বলল যে সে আবার তার বাবার বাড়িতে যেতে চায়, কারণ তার মায়ের শরীর ভালো নেই। এবার সে খুব সুন্দর নীল রঙের পোশাক পরেছে। আমি খুব ভালোবাসার সাথে তার দিকে তাকিয়েছিলাম। আজকে সে খুব সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ পর আমি ওকে ওর বাবার বাড়িতে নিয়ে গেলাম, কিন্তু বাড়ি ফিরে আসার সাথে সাথেই আবার অবাক হলাম, কারণ আজ আমার প্রতিবেশীর বাড়ির ছাদে সেই একই পোশাক ছিল যা রিমা আজ তার বাবার বাড়িতে যাওয়ার সময় পরেছিল। এটা কিভাবে সম্ভব? আমার খুব অবাক লাগছে, কিন্তু এবারও আমার মনে হয়েছিল যে এমন মিল হতে পারে। আমি আমার কাজে মনোযোগ দিয়েছিলাম, কিন্তু যখন তৃতীয়বারের মতো একই ঘটনা ঘটল, তখন আমার চিন্তাভাবনা সন্দেহে পরিণত হয়েছিল। রিমা তার বাবার বাড়িতে যাওয়ার নামে আমাদের প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে তা নয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি নিজেই তাকে তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম এবং তার বাবার বাড়ি অনেক দূরে। এত তাড়াতাড়ি সে কিভাবে আসতে পারে? কিন্তু আমি সেদিন থাকতে পারিনি। আমি সত্যটা জানার জন্য আমার গাড়ি নিয়ে গেলাম। আমি আমার শ্বশুর বাড়ির দিকে দৌড়ে গেলাম। আমি সেখানে গিয়ে রিমাকে সেই পোশাক পরা দেখতে পেলাম। সে আমাকে দেখে অবাক হয়ে গেল। অজয়, তুমি এখনো যাওনি? আমি একটু লজ্জা পেয়ে নিজেকে দোষ দিতে থাকলাম। আমি ভাবছিলাম আমি কতটা বোকা। রিমার বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তাহলে সে এত অল্প সময়ের মধ্যে সেখানে কিভাবে যেতে পারে? আমি নিজেকে ধমক দিয়ে সেখান থেকে চলে গেলাম। এবার আমি আমার পাশের বাড়িটির দিকে তাকালাম, অর্থাৎ অসীম পরিবারের বাড়ির দিকে, যেখানে সেই পোশাকটি এখনো ছিল। 1 মিনিটের জন্য আমি শান্ত হতে পারলাম না। এটা অদ্ভুত ছিল। সাদৃশ্যটি 1 বার বা 2 বার হতে পারে, কিন্তু এটি আর ঘটবে না। কিন্তু আমি এই বিশ্বাসটি উত্থাপন করতেও ভয় পাচ্ছিলাম। আমার বিয়ে হয়নি, অনেক দিন হয়ে যায়নি, আর রিমা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে সে হয়তো চিন্তিত, তাই কাউকে না বলে চুপ করে রইলাম। আমি ভাবছিলাম যেদিন আমার বিয়ে হয়েছে, যেদিন আমি রিমাকে আমার স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন আমার প্রতিবেশী অসীম আমার বাড়িতে এসে আমার মঙ্গল কামনা করে এবং আমার কাছে ক্ষমা চেয়েছিল আমার বিয়েতে আসতে না পারার জন্য, কারণ সেদিন তারও বিয়ে ছিল। তার কথা শুনে আমি সত্যিই অবাক হয়েছিলাম।
তাই আমি তাকে ধরে তার মঙ্গল কামনা করেছিলাম এবং সে তার আনা মিষ্টির প্যাকেট থেকে আমাকে মিষ্টি খাইয়েছিল। সে তার নিজের বিয়ের জন্য খুব খুশি ছিল। আমিও খুব খুশি ছিলাম। রিমার সাথে আমার একটা অ্যারেঞ্জ ম্যারেজও ছিল। যখন আমি প্রথম রিমাকে দেখি তখনই আমি তাকে দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে যাই। সে আমার সেক্রেটারি মিতালির সাথে দেখা করতে আমার অফিসে আসে। সে আমার সেক্রেটারি মিতালির বন্ধু ছিল। কেনাকাটা করার পর তারা একসাথে দুপুরের খাবার খেতে যেত, যে কারণে মিতালি ইতিমধ্যেই আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। ভাগ্যক্রমে আমি সেই সময় কোনো কাজে বাইরে যাচ্ছিলাম। আমি আমার কেবিন থেকে বের হওয়ার সাথে সাথেই আমার চোখ রিমার উপর পড়ে গেল। আমি তাকে দেখলাম এবং তার দিকে তাকালাম। আমি এভাবেই দাঁড়িয়ে রইলাম, তাকে দেখছিলাম। সে কেমন একটু বেশিই হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিলাম এবং না তাকিয়েই সেখান থেকে বেরিয়ে এলাম। যখন আমি ঘুরে দাঁড়ালাম দেখলাম তারা দুজনেই কথা বলতে বলতে আমার পিছনে আসছে। মিতালির কথা শুনে রিমা অনেক হাসছিল এবং তার লম্বা চুল বাতাসে উড়ছিল এবং তার মুখের উপর পড়ছিল, যা সে বারবার ঝাড়ছিল। আমি সুযোগটি নিয়ে মিতালিকে বললাম, তুমি যদি চাও আমি তোমাকে লিফট দিতে পারি, কারণ আমিও সেই দিকে যাচ্ছিলাম। আমি মিথ্যা বলেছিলাম। আমি যে দিকে তাদের প্রোগ্রাম ছিল সেদিকে যাচ্ছিলাম না, কিন্তু আমার কি করা উচিত? আমি আমার হৃদয়ের কাছে হার মেনে বললাম। এবার সে খুব সুন্দর নীল রঙের পোশাক পরেছে। আমি খুব ভালোবাসার সাথে তার দিকে তাকিয়েছিলাম। আজকে সে খুব সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ পর আমি ওকে ওর বাবার বাড়িতে নিয়ে গেলাম, কিন্তু বাড়ি ফিরে আসার সাথে সাথেই আবার অবাক হলাম, কারণ আজ আমার প্রতিবেশীর বাড়ির ছাদে সেই একই পোশাক ছিল যা রিমা আজ তার বাবার বাড়িতে যাওয়ার সময় পরেছিল। এটা কিভাবে সম্ভব? আমার খুব অবাক লাগছে, কিন্তু এবারও আমার মনে হয়েছিল যে এমন মিল হতে পারে। আমি আমার কাজে মনোযোগ দিয়েছিলাম, কিন্তু যখন তৃতীয়বারের মতো একই ঘটনা ঘটল তখন আমার চিন্তাভাবনা সন্দেহে পরিণত হয়েছিল। রিমা তার বাবার বাড়িতে যাওয়ার নামে আমাদের প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে তা নয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি নিজেই তাকে তার বাবার বাড়িতে নিয়ে গিয়েছিলাম এবং তার বাবার বাড়ি অনেক দূরে। এত তাড়াতাড়ি সে কিভাবে আসতে পারে? কিন্তু আমি সেদিন থাকতে পারিনি। আমি সত্যটা জানার জন্য আমার গাড়ি নিয়ে গেলাম। আমি আমার শ্বশুর বাড়ির দিকে দৌড়ে গেলাম। আমি সেখানে গিয়ে রিমাকে সেই পোশাক পরা দেখতে পেলাম। সে আমাকে দেখে অবাক হয়ে গেল। অজ, তুমি এখনো যাওনি? আমি একটু লজ্জা পেয়ে নিজেকে দোষ দিতে থাকলাম। আমি ভাবছিলাম আমি কতটা বোকা। রিমার বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তাহলে সে এত অল্প সময়ের মধ্যে সেখানে কিভাবে যেতে পারে? আমি নিজেকে ধমক দিয়ে সেখান থেকে চলে গেলাম। এবার আমি আমার পাশের বাড়িটির দিকে তাকালাম, অর্থাৎ অসীম পরিবারের বাড়ির দিকে, যেখানে সেই পোশাকটি এখনো ছিল। 1 মিনিটের জন্য আমি শান্ত হতে পারলাম না। এটা অদ্ভুত ছিল। সাদৃশ্যটি একবার বা দুবার হতে পারে, কিন্তু এটি আর ঘটবে না। কিন্তু আমি এই বিশ্বাসটি উত্থাপন করতেও ভয় পাচ্ছিলাম। আমার বিয়ে হয়নি, অনেক দিন হয়ে যায়নি, আর রিমা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে সে হয়তো চিন্তিত, তাই কাউকে না বলে চুপ করে রইলাম। আমি ভাবছিলাম যেদিন আমার বিয়ে হয়েছে, যেদিন আমি রিমাকে আমার স্ত্রী হিসেবে বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন আমার প্রতিবেশী অসীম আমার বাড়িতে এসে আমার মঙ্গল কামনা করে এবং আমার কাছে ক্ষমা চেয়েছিল আমার বিয়েতে আসতে না পারার জন্য, কারণ সেদিন তারও বিয়ে ছিল। তার কথা শুনে আমি সত্যিই অবাক হয়েছিলাম। তাই আমি তাকে ধরে তার মঙ্গল কামনা করেছিলাম এবং সে তার আনা মিষ্টির প্যাকেট থেকে আমাকে মিষ্টি খাইয়েছিল। সে তার নিজের বিয়ের জন্য খুব খুশি ছিল। আমিও খুব খুশি ছিলাম। রিমার সাথে আমার একটা অ্যারেঞ্জ ম্যারেজও ছিল। যখন আমি প্রথম রিমাকে দেখি তখনই আমি তাকে দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে যাই। সে আমার সেক্রেটারি মিতালির সাথে দেখা করতে আমার অফিসে আসে। সে আমার সেক্রেটারি মিতালির বন্ধু ছিল। কেনাকাটা করার পর তারা একসাথে দুপুরের খাবার খেতে যেত, যে কারণে মিতালি ইতিমধ্যেই আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। ভাগ্যক্রমে আমি সেই সময় কোনো কাজে বাইরে যাচ্ছিলাম। আমি আমার কেবিন থেকে বের হওয়ার সাথে সাথেই আমার চোখ রিমার উপর পড়ে গেল। আমি তাকে দেখলাম এবং তার দিকে তাকালাম। আমি এভাবেই দাঁড়িয়ে রইলাম, তাকে দেখছিলাম। সে কেমন একটু বেশিই হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিলাম এবং না তাকিয়েই সেখান থেকে বেরিয়ে এলাম। যখন আমি ঘুরে দাঁড়ালাম দেখলাম তারা দুজনেই কথা বলতে বলতে আমার পিছনে আসছে। মিতালির কথা শুনে রিমা অনেক হাসছিল এবং তার লম্বা চুল বাতাসে উড়ছিল এবং তার মুখের উপর পড়ছিল, যা সে বারবার ঝাড়ছিল। আমি সুযোগটি নিয়ে মিতালিকে বললাম, তুমি যদি চাও আমি তোমাকে লিফট দিতে পারি, কারণ আমিও সেই দিকে যাচ্ছিলাম। আমি মিথ্যা বলেছিলাম।
আমি যেদিকে তাদের প্রোগ্রাম ছিল সেদিকে যাচ্ছিলাম না, কিন্তু আমার কি করা উচিত? আমি আমার হৃদয়ের কাছে হার মেনে বললাম। মিতালি আমার কথায় খুব খুশি হয়ে রিমার হাত ধরে আমার গাড়ির ভেতরে বসল, কিন্তু রিমা গাড়ির ভেতরে বসে কিছু একটা খারাপ ভাবছিল। আমার মন উঠছিল। আমি রিয়ারভিউ মিরর দিয়ে তাকে দেখছিলাম এবং সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রিমাকে আমার জীবনসঙ্গী করব, অন্য কাউকে নয়। আমি তার ভালোবাসার জন্য এতটাই পাগল ছিলাম যে আমি একটুও চেপে রাখতে পারিনি। 2 দিন পর আমি মিতালিকে সবকিছু বললাম এবং আমার কথা শুনে সে খুব খুশি হল। সে আমাকে বলল যে রিমা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং সে কাজ করে এবং তার বাবা মা এবং ভাই বোনদের দেখাশোনা করে এবং মিতালি এবং আমার তার পরিবারের সাথে কোনো সমস্যা নেই। আমি তাকে খুব পছন্দ করি। তুমি কি আমাকে বলতে পারো আমি কখন তার বাড়িতে যেতে পারবো? আমি তাকে জিজ্ঞাসা করলাম এবং সে আমাকে শীঘ্রই জানাবে বলে প্রতিশ্রুতি দিল। আর তাই কয়েকদিন পর আমি আমার মাকে নিয়ে রিমার বাড়িতে গেলাম। তারা আমাদের খুব ভালোভাবে স্বাগত জানায় এবং প্রথম দেখাতেই বিয়ে ঠিক হয়ে যায়। আমি খুব খুশি হয়েছিলাম। আমার মা বিয়ের জিনিসপত্র সংগ্রহ করতে ব্যস্ত ছিলেন। আমার মা আমার সাথে থাকতেন না এবং নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও স্থায়ী হতেন না। আমি আমার চাকরির কারণে বোম্বেতে থাকতাম। আমি একটি বড় কোম্পানিতে খুব বড় পদে চাকরি করতাম এবং এই বাড়ি এবং গাড়ি সবই কোম্পানির পক্ষ থেকে দেওয়া হতো। আমি খুব ভালো বেতন পেতাম এবং বিভিন্ন বোনাসও থাকত। যদি আমাকে কখনো কাজের জন্য বিদেশে যেতে হতো তাহলে কোম্পানি আমাকে আরও টাকা দিত। আমি আমার চাকরি এবং জীবনধারা নিয়ে খুব সন্তুষ্ট ছিলাম। যখন থেকে রিমা আমার জীবনে এসেছি তখন থেকেই আমার মনে হয়েছিল যে জীবনের কোনো কিছুই অসম্পূর্ণ নয়। আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাতাম। রিমাও সবসময় আমার যত্ন নিত এবং সে সবকিছু করত। তখন থেকেই আমার একজন যোগ্য জীবনসঙ্গী ছিল, কিন্তু এই পোশাকের রহস্য শুরু হওয়ার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এখন আমি রিমার সাথে ঠিকমতো কথাও বলতে পারতাম না। যখনই সে তার বাবার বাড়িতে যাওয়ার কথা বলতো আমি তার উপর খুব রেগে যেতাম। একদিন আমি চিৎকার করে বলেছিলাম, তুমি সারাদিন শুধু তোমার বাপের বাড়িতে যাওয়ার কথাই ভাবো। তুমি কি কখনো ভাবো না আমি কি চাই? আমি খুব জোরে জোরে কথা বলছিলাম। শুনে সে ভয় পেয়ে গেল। অজয়, তোমার কি হয়েছে? আমি কি কিছু ভুল করেছি? হঠাৎ সে কাঁদতে শুরু করল এবং তার সুন্দর মুখটা এমন ভয়ে আমি অসুস্থ বোধ করার অজুহাতে অফিস থেকে 2 সপ্তাহের ছুটি নিলাম। এই সময়টাতে আমার মনে হলো রিমা কিছু একটা নিয়ে চিন্তিত। মাঝে মাঝে ভাবতাম সে রাতে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাবে। ঘুম থেকে উঠে তাকে কোথাও খুঁজে পেলাম না। তারপর যখন আমি বাড়ি ফিরে এলাম তখন তাকে বিছানায় শুয়ে থাকতে দেখলাম। একদিন রাতে আমি তাকে জাগিয়ে জিজ্ঞাসা করলাম, রিমা, তুমি কোথায় গিয়েছিলে? অজয়, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি ঘুমাচ্ছিলাম। হয়তো তুমি বাইরে থেকে বাড়ি এসেছো। রিমা আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগল। তার কথা শুনে আমি চুপ করে গেলাম এবং উত্তর না দিয়ে আমার জায়গায় শুয়ে পড়লাম। হয়তো আমি স্বপ্ন দেখছিলাম। সেই দিন থেকে রিমা খুব দুঃখিত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে অজয়? আমার মনে হয় না তুমি মানসিকভাবে সুস্থ আছো। যখন সে আমার দিকে এভাবে তাকাত তখন আমি বসে মাথা চেপে ধরতাম। সে ঠিকই বলেছিল। আমি আজকাল ভুল বলছি। এবার আমি এই গোপন কথাটা প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম। এখন রিমাকে আমার বাবার বাড়িতে আনার পর আমি তাকে অসীমের ছাদে দেখতে পেলাম, ঠিক রিমার পোশাকের মতো, বেগুনি রঙের পোশাকে। প্রতিবারের মতো এবারও সে অসীমের ছাদে ছিল। রঞ্জের পোশাক সেখানে। আমি কিছু ভাবতে ভাবতে ভেতরে ঢুকে সোজা ছাদে উঠে গেলাম। আমাদের ছাদ এবং অসীমের পোশাক একে অপরের ঠিক পাশে ছিল। আমি একটু ঘুরে আসলাম এবং অসীমের ছাদে গেলাম। আমি তার পোশাক স্পর্শ করে দেখলাম যে সেগুলি সবেমাত্র পরিষ্কার করা হয়েছে। সেগুলি থেকে জল ঝরছিল। আমি তাকে কাপড়গুলো দিলাম এবং খুব খারাপভাবে তাকালাম। আমার শরীর খারাপ ছিল কারণ এতে আমার অনেক মানসিক যন্ত্রণা হয়েছিল। আমি যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরে গেলাম এবং তারপর গাড়িটি আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেলাম। আজ আমাকে সত্য খুঁজে বের করতে হবে। আজ আমাকে সমস্ত রহস্য শেষ করতে হবে। আমি রিমার বাড়িতে গিয়ে সেখানে পৌঁছে গেলাম। দরজায় আওয়াজ শুনতে পেয়ে রিমা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে সে অবাক হলো না, কারণ আমি প্রতিবারই তাদের বাড়িতে ফিরে যেতাম। কিন্তু যখন আমি তাকে দেখলাম তখন আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল, কারণ তার পোশাক মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল, ঠিক যেমন আমি সেই পোশাকটি ছিঁড়ে ফেলেছিলাম।
এই সব দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম এবং রাগে রিমার শরীরে আঘাত করলাম। সে এই মারধরের জন্য প্রস্তুত ছিল না, তাই সে মাথা ঘুরিয়ে এবং শব্দ করে মাটিতে পড়ে গেল। সে সবাইকে ডাকতে থাকল, মা, বাবা, ভাই। তার কণ্ঠস্বর শুনে সবাই দৌড়ে এলো। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি তার হাত ধরে রাখতে থাকলাম, আমার সাথে এসো। আমিও ডাকতে থাকলাম, তোমার কি হয়েছে? তুমি এটা কেন করছো? আমার শাশুড়ি অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন। আমার দম বন্ধ হয়ে গেল। আমি তাদের বারবার বলছিলাম, তুমি তোমার নিজের মেয়েকে কেন জিজ্ঞাসা করছো না? তুমি কার জন্য এটা করছো? আমার শ্বশুর আমার হাত ধরে আমাকে আস্তে করে জিজ্ঞাসা করলেন, কিন্তু অজয় কি করলেন? আমি নিজেকে সামলাতে চেষ্টা করে বললাম, বাবা, তোমার মেয়েকে জিজ্ঞাসা করো তার পোশাকটি কিভাবে ছিঁড়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। সবাই একসাথে বলল, ও যখন এসেছিল তখন ওর জামা ছিঁড়ে গিয়েছিল। রিমা তখনও মাটিতে বসে কাঁদছিল। এটা হতে পারে না। তুমি রিমার সাথে আছো, ওর মিথ্যাচারের কাছে নতি স্বীকার করেছ। ও আমার মাথা আর কাজ করছিল না। আমি রিমাকে ধরে বাইরে নিয়ে এলাম। ওর বাবা মা আমার কাছে অনেক অনুনয় বিনয় করে যাচ্ছিল, কিন্তু কেউ শুনছিল না। সারা পথ সীমা কাঁদছিল, কিন্তু এখন আমার ওর প্রতি কোনো করুণা হচ্ছিল না। আমি যখন বাড়িতে পৌঁছালাম তখন আমি ওর চুল ধরে জিজ্ঞাসা করলাম, আমাকে বলো, অসীমের সাথে তোমার সম্পর্ক কি? সে চিৎকার করে বলল, অজয়, তুমি কি বলছো? কিন্তু আমি আর ওকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার কথা শুনে ওর চোখ আর মুখটা এমন কিছুতে পরিণত হলো। তুমি কি পাগল? অজয়, তুমি এসব বাজে কথা কিভাবে ভাবতে পারো? সে চিৎকার করছিল, কিন্তু এখন ওর কথার আমার কাছে কোনো মূল্য ছিল না। সে বারবার অস্বীকার করছিল। রাগে আমার মাথা ঘুরছিল। আমি ওকে বললাম, তুমি যদি আমাকে সত্যি বলো, আমি তোমাকে কিছু বলবো না। শুধু একবার স্বীকার করো। আমার মনে হচ্ছিল আমার মাথার সব শিরা ফেটে যাবে, কিন্তু তারপর দেখলাম পুলিশ সেখানে আসছে। তাদের মধ্যে একজন মহিলা কনস্টেবল এসে আমার হাত থেকে রিমাকে ধরে সোফায় বসিয়ে দিল। সে তার জবানবন্দি নিতে শুরু করল। তারপর আমাকে ঘোড়ার উপর দাঁড় করানো হলো। আমি চিৎকার করে বললাম, কি হচ্ছে? পুলিশ ইন্সপেক্টর হেসে বললেন, তুমি যখন থানায় যাবে তখন বুঝতে পারবে। কি তিনি আমাকে পুলিশের গাড়িতে নিয়ে গেলেন। যখন আমাকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রিমার কণ্ঠস্বর স্পষ্ট আমার কানে ভেসে আসছিল, আমার স্বামী পাগল। রিমা প্রথম দিন থেকেই এই পাগলামি করছে। রিমা পুলিশকে এসব বলছিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রিমা, যাকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসতাম, সে আমাকে কি বলছিল? আজ জেলে আমার দ্বিতীয় দিন ছিল এবং রিমা আমার কোনো খবরও নেয়নি। রিমা পুলিশকে যা বলেছিল তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি হয় পাগল ছিলাম অথবা মানসিক রোগে ভুগছিলাম। তাই আমি তাকে নির্যাতন করেছিলাম এবং বলেছিলাম যে সে তার বাবা মাকে কখনো বলেনি। তার বাবা মা নিজের চোখে সবকিছু দেখেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই দিনরাত অসীম পুলিশকে ফোন করে, যে আমার প্রতিবেশীর ছেলে ছিল এবং যার কারণে এই সব সমস্যা শুরু হয়েছিল। আমি কিছুই ভাবতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না এই সব কি। রিমা আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং আমি জানি না সে আমাকে কতটা দোষ দিয়েছে। আমার বাবা মা অনেক চেষ্টা করছিলেন, কিন্তু আমি জামিন পাচ্ছিলাম না। মামলা অনুসারে আমার মেডিকেল চেকআপ করার কথা ছিল এবং রিপোর্ট আসার পরেই আমি জামিন পেতে পারি। 2 দিন পর যখন মনোরোগ বিশেষজ্ঞ আমাকে জিজ্ঞাসাবাদ করেন, আমি তাকে সবকিছু বলি। সে আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি সত্যিই পাগল। সে আমার দিকে এভাবে তাকালে হঠাৎ আমি রেগে যাই। আমি তাকে রাগান্বিতভাবে জিজ্ঞাসা করি, তুমি কি মনে করো আমি সত্যিই পাগল? সে আমাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। দেখো মিস্টার অজয়, তুমি যে ঘটনার কথা বলছো তা বাস্তব নয়, অথবা পোশাকের অদ্ভুত মিল হয়তো একবার বা দুবার ঘটেছে, বারবার নয়। সে খুব শান্তভাবে আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমার শরীর পাগল হয়ে যাচ্ছিল। ডাক্তার, আমি এটাই বলছি। এটা হঠাৎ করে অদ্ভুত মিল ছিল না। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। ডাক্তার হ্যাঁ বলে আমাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তার রিপোর্টে আমাকে মানসিক রোগী হিসেবে লিখেছিলেন, যার ফলে সৌরভ জজ আমাকে 2 মাস ধরে মানসিক হাসপাতালে পাঠিয়েছিলেন। আমি চিৎকার করে বলতে থাকি যে আমি পাগল নই, কিন্তু কেউ পাত্তা দেয়নি। সবাই আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছিল। হাসপাতালের চারপাশে আমাকে শুনতে হয়েছিল ছেলেটি কত সুন্দর দেখাচ্ছে। কে জানে কিভাবে একটি ছেলে পাগল হয়ে গেছে। একজন নার্স অন্য নার্সকে বলছিল যখন আমি সত্যিই পাগলের মতো বোকা ছিলাম। এই 2 মাসে আমার সাথে যা ঘটেছে তা আমার বোধগম্যতার বাইরে ছিল।
হয়তো আমি সত্যিই পাগল হয়ে গিয়েছিলাম। পাগলা ওয়ার্ডে থাকার 1 সপ্তাহ হয়ে গেছে। তারপর কেউ আমাকে দেখতে এসেছিল। আমি ওয়েটিং রুমে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমি অসীম এবং রিমাকে দেখতে আসতে দেখলাম। ওদের একসাথে দেখে আমার কিছু একটা মনে হলো, তোমরা দুজন একসাথে? আমি শুধু হ্যাঁ বললাম। আমরা দুজনেই একসাথে এসেছিলাম যাতে আমরা তোমাকে তোমার অন্যায়ের কথা বলতে পারি। অসীম একটু হেসে হঠাৎ আমাকে জিজ্ঞাসা করল, মিতাকে মনে আছে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ মিতাকু। তাহলে তুমি আর কিভাবে আমাকে মনে রাখবে? কারণ তুমি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এত মেয়েকে তোমার প্রেমে আটকে রেখেছ। তাদের মধ্যে একজন ছিল মিতা, যে আমার ছোট বোন ছিল। সে অন্য মেয়েদের থেকে অনেক আলাদা ছিল। সে খুব নরম মনের ছিল। সে তোমার টাইম পাসকে সত্যিকারের ভালোবাসা মনে করত। আর তুমি বলেছিলে যে তুমি তাকে বিয়ে করবে না। তুমি তাকে বলেছিলে যে তাকে শুধু তোমার বন্ধু ভাবো না। তারপর সেই সরল মেয়েটি তার ছাদ থেকে লাফিয়ে তার জীবন শেষ করার চেষ্টা করেছিল। সে বেঁচে গিয়েছিল, কিন্তু সারা জীবন সে পক্ষাঘাতগ্রস্ত ছিল। সে এখনও কেবল ওষুধ খেয়ে বেঁচে আছে। যখনই আমি আমার বোনকে এই অবস্থায় দেখতাম, আমি সেই ব্যক্তিকে ঘৃণা করতাম। তারপর একদিন আমি মিতার ডায়েরি খুঁজে পেলাম, যেখানে তোমার সম্পর্কে সবকিছু লেখা ছিল। এবং সেদিন আমি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তোমার জন্য সবকিছু শেষ করতে চেয়েছিলাম। প্রথমত, আমি তোমার বাড়ির পাশে আমার নিজের বাড়ি কিনেছিলাম এবং তারপর আমার অফিসে কাজ করা রিমা অনেক পরিশ্রম করছিল ছোট একটা পোস্টে পরিবারকে ভরণ পোষণ করার জন্য, কিন্তু সে দেখতে খুব সুন্দর ছিল। তাই আমি রিমাকে অনেক টাকা দিয়ে এই নাটকগুলো করতে বলেছিলাম এবং যখন তুমি প্রথম দেখাতেই রিমাকে পছন্দ করে ফেললে, আমি আমার আনন্দ ধরে রাখতে পারিনি। আমি জানতাম যে তুমি রিমার মতো সুন্দরী মেয়েকে কখনোই উপেক্ষা করতে পারবে না, এবং যখন তুমি রিমাকে বিয়ে করলে তখন আমি আমার তৈরি পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছিলাম। প্রথমে তুমি অনেকক্ষণ আমার বাড়ির দিকে তাকাওনি, কিন্তু একদিন তোমার চোখ আমার ছাদে পড়েছিল এবং এটাই ছিল তোমার জীবনের শেষের কারণ। শুধু তাই নয়, আমি রিমাকে কিছু ওষুধ দিয়েছিলাম যাতে তুমি খুব সহজেই রেগে যাও এবং সবাই তোমাকে পাগল ভাববে। এই কথাগুলো বলার সময় সে খুব খুশি দেখাচ্ছিল এবং তার মুখে হাসি ছিল, কিন্তু রিমা চুপচাপ ধীরে ধীরে দাঁড়িয়ে রইল। এখন আমি আর রাগ করিনি, কারণ আমি একজন শান্ত মানুষ ছিলাম এবং আমার রাগ ছিল অসীমের দেওয়া ওষুধের কারণে। আমাকে শান্ত রাখার জন্য ওষুধ দেওয়া হয়েছিল। আজও আমার মধ্যে পাগলামির কোনো চিহ্ন ছিল না। আমি সম্পূর্ণ সুস্থ। আমি সচেতন ছিলাম। আমি অনেক কষ্টে মুখ খুললাম এবং বললাম, মিতার সাথে যা ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু তুমি অনেক বড় ভুল করেছ। মিতা আর আমি সহপাঠী ছিলাম। কিন্তু অজয়, যাকে মিতা ভালোবাসত, আমাদের কাছে সিনিয়র ক্লাসে পড়ত। আমি কখনো মিতাকে হাইও বলিনি। অজয়ের সাথে তার দেখা হতো, যে তার শেষ বর্ষে ছিল। সে একজন ধনী বাবার ছেলে ছিল এবং প্রতিদিন সে তার জালে একটি নতুন মেয়েকে ফাঁদে ফেলত। মিতা কেন বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিল? আমি তার সম্পর্কে কিছুই জানতাম না। আমি কেবল আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর যখন তুমি মিতার ডায়েরিতে অজয় নামটি দেখেছিলে, দুর্ভাগ্যবশত তার ক্লাসে থাকা অজয় ছিল আমি। তুমি কেবল তার ক্লাসের কথা ভেবে আমাকে সন্দেহ করেছিলে। যদি তুমি আমার জীবন শেষ করতে এসে থাকো, তাহলে অন্তত একবার কাউকে জিজ্ঞাসা করতে পারতে মিতা কোনো ছেলের সাথে ছিল। এত ঝড় সহ্য করার পর আমার শরীর ভালো ছিল না। আমি যে ভুল করিনি তার জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। অসীম আর রিমা আমার গল্প শুনে অবাক হয়েছিল। তাদের মুখ দেখার মতো ছিল না, কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম যে আমি কোনো ভুল করিনি। তারা দুজনেই সেদিন চলে গেল। 2 দিন পর আমাকে ছেড়ে দেওয়া হলো। অসীম আর রিমা তাদের অপরাধ স্বীকার করল। যখন আমি এটা জানতে পারলাম, তখনই আমি আমার আইনজীবীর সাথে কথা বলে তাদের ক্ষমা করে দিলাম। আমি জানতাম তারা অপরাধ করেছে, কিন্তু রিমাকে এমন কাজ করতে বাধ্য করা হয়েছিল কারণ সে দরিদ্র ছিল এবং তার অসুস্থ বাবার চিকিৎসা এবং সংসারের খরচ বহন করতে পারছিল না। আর অসীমের মনে প্রতিশোধের আকাঙ্ক্ষা ছিল, তাই সে এই কাজটি করল। আমি আমার ঘরে ফিরে এলাম, কিন্তু রিমাকে আমার জন্য অপেক্ষা করতে দেখে অবাক হয়ে গেলাম। রিমা, তুমি এখানে আছো? হ্যাঁ অজয়, আমি তোমার অপরাধী। আমাকে ক্ষমা করো। আর যদি তোমার হৃদয়ে আমার জন্য একটুও জায়গা থাকে, তাহলে আমাকে তোমার জীবন থেকে বের করে দিও না। আমি তোমার প্রেমে পড়ে গেছি। অজয়, আমি আমার জীবনে তোমার মতো মানুষ কখনো দেখিনি। আমি তোমাকে হারাতে চাই না। সে কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। তার পুরো শরীর কিছু একটা করছিল।
আমি তাকে হাজারবার ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু তার এক ফোঁটা চোখের জল আমার হৃদয়কে নরম করে তুলত। সে এখনও আমার হৃদয়ের একজন মানুষ। আমি তার হাত ধরে তাকে উপরে তুলে চোখ মুছে দিলাম। রিমা, যদি তুমি সত্যিই তোমার কাজের জন্য অনুতপ্ত হও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। কিন্তু মনে রেখো, আমিও একজন মানুষ। আমি হয়তো সবসময় ক্ষমা করতে পারবো না। আমার কথা শুনে সে কেঁদে উঠল। এগুলো ছিল তার অনুতাপের অশ্রু। এর মানে রিমা সত্যিই আমাকে ভালোবাসে। আমার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। না হলে ভুল বোঝাবুঝির কারণে আমার পুরো জীবন নষ্ট হয়ে যেত। তাই বড়রা সবসময় বলে যে কোনো কিছু করার আগে সাবধানে চিন্তা করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করেছি। আমি অনেক চেষ্টা করে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামীকাল নতুন ভিডিওতে তোমাদের দেখতে পাবো এই আশা রইলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।